আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের জন্য এইচএসসি ফার্স্ট ইয়ারের সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে ভেক্টর, সেটার একটা ক্লাস শুরু করেছিলাম। তারই আজকে দ্বিতীয় পর্বের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আসলে আজকের ক্লাসে যতটুকু আলোচনা করব বা যেখান থেকে আলোচনা শুরু করব সেটা আমাদের প্রিভিয়াস ক্লাসের পরবর্তী অংশ থেকে আর কি আসলে। তো ভেক্টরের আলোচনা গত ক্লাসে আমরা রাশি কাকে বলে, কত প্রকার ও কি কি, কিসের উপর ভিত্তি করে আমরা রাশিগুলোকে ভাগ করি বা ভেক্টর রাশি, স্কেলার রাশি এই ভাগগুলো এসেছে সেগুলো আমরা দেখিয়েছিলাম। তো আজকে আমরা সরাসরি আসলে ভেক্টর নিয়েই বেশি কথাবার্তা বলবো। তো আমরা সবাই অলরেডি জানি ভেক্টর রাশি হচ্ছে যাদের মান আছে বা ম্যাগনিটিউড আছে, যাদের মান বা ম্যাগনিটিউড আছে, যাদের ডিরেকশন আছে বা দিক আছে, মান বা ম্যাগনিটিউড, তারপর আমরা বলছি দিক আছে বা যাদের এই দিকটাকে আসলে ইংরেজিতে আমরা প্রিসাইজ ডিরেকশন বলবো। ঠিক আছে, তার কারণ কি, এটা আপনারা আস্তে আস্তে ভেক্টর নিয়ে যত ডিল করবেন তত বুঝতে পারবেন। কিন্তু আমরা ভেক্টরের মধ্যে মান, দিক দিক বলতে প্রিসাইজ ডিরেকশনটা বুঝবো। এবং 3 নম্বর ভেক্টর রাশি শর্ত হচ্ছে যারা অবশ্যই অবশ্যই ভেক্টর যোগের সূত্রসমূহ মেনে চলবে। ভেক্টর যোগের সূত্রসমূহ মেনে চলবে। আচ্ছা, ভেক্টর যোগের সূত্রসমূহের ইংরেজি টার্মটা আমরা জানি সবাই হয়তোবা, তাও লিখে দিচ্ছি। দ্য লজ অফ ভেক্টর অ্যাডিশন, দ্য লজ অফ ভেক্টর অ্যাডিশন। ঠিক আছে, এই সূত্রগুলো মেনে চলতে হবে, মেনে চলবে, তাদেরকেই আমরা ভেক্টর রাশি বলবো। এখন যখন আমাদের কাছে ভেক্টর রাশির সংজ্ঞা জিজ্ঞেস করা হবে, এই 3টা পয়েন্ট আমরা অবশ্যই রাখার চেষ্টা করব। এবং তৃতীয় যে পয়েন্টটা আছে, ভেক্টর যোগের সূত্রসমূহ মেনে চলবে, এই তৃতীয় পয়েন্টটাকে আমরা একটা লিটমাস টেস্ট হিসেবে ধরতে পারি। অনেক সময় প্রশ্ন আসে পরীক্ষায় যে ভেক্টর নিচের কোনটি ভেক্টর নয়। তো এরকম টাইপের ক্ষেত্রে লিটমাস টেস্ট হিসেবে আপনি দেখতে পারেন যে ভেক্টর যোগের সূত্র মেনে চলে কি চলে না। তাহলে আপনি প্রসেস অফ এলিমিনেশন দিয়ে বুঝতে পারবেন যে আসলে আমরা যে রাশিটার কথা বলছি তা ভেক্টর কি ভেক্টর না। এনিওয়েজ, এটা নিয়ে আমরা পরবর্তীতে আরো কথাবার্তা বলবো ইনশাল্লাহ। তো ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা হয় সেটাও আমরা দেখিয়েছি। ধারক রেখার মাধ্যমে, ধারক রেখার আদি বিন্দু থাকে, শেষ বিন্দু থাকে, এই কথাবার্তাগুলো আশা করি বলা হয়েছে। তাও একটু বলি ভেক্টরের প্রকাশ নিয়ে, যেহেতু ভেক্টর রাশির কথা হচ্ছে। আসলে ভেক্টরের প্রকাশ অনেক বড় একটা আমাদের এখানকার পার্ট। ঠিক আছে, তো ভেক্টর এর প্রকাশ বা এক্সপ্রেশন অফ ভেক্টরস, আমি ইংরেজি টার্ম বাংলা টার্ম দুটোই রাখার চেষ্টা করছি আমার ক্লাসে, যেন আপনারা যারা ইংলিশ ভার্সনের আছেন তারাও এই ক্লাস থেকে উপকৃত হন। আর যদি ক্লাসটা আপনাদের মনে হয় যে অনেক স্লো যাচ্ছে, তাহলে আপনারা চাইলে আমাদের প্লেব্যাক স্পিড বাড়িয়ে দেখতে পারেন, বা আশা করি ভালো লাগবে। এনিওয়েজ, তো ভেক্টরের প্রকাশ, এক্সপ্রেশন অফ ভেক্টরস, আমরা বলেছি সাধারণত যদি কোনো ভেক্টর রাশিকে একটা পি, যদি একটা ভেক্টর রাশি হয়, তার উপরে আমরা যদি একটা অ্যারো সাইন দেই, তাহলে আমরা সেটাকে লিখিতভাবে ভেক্টরকে এভাবে প্রকাশ করি। যেই রাশিটা আছে যাকে আমরা ভেক্টর বলতে যাচ্ছি, সেই রাশিটার উপরে আমরা একটা অ্যারো সাইন দিয়ে। কিন্তু সবসময় যে লিখিতভাবে এক্সপ্রেস করব তাই না, আমাদের চিত্র একে অথবা গ্রাফিক্যালিও অনেক সময় ভেক্টরকে, অনেক সময় না আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে যে চিত্র ছাড়া আমরা ভেক্টরকে ওভাবে প্রকাশ করছি না। তো চিত্র সহকারে এই ভেক্টর রাশিগুলোকে যদি আমরা প্রকাশ করতে চাই, তবে আমাদেরকে একটা ধারক রেখার সাহায্য নিতে হয়, বা সাপোর্ট লাইন ইংরেজিতে বললে আমরা ধারক রেখা কিংবা সাপোর্ট লাইন, ধারক রেখা বা ইংরেজিতে বললে বলবো সাপোর্ট লাইনের সাহায্য নিতে হয়। এখন সাপোর্ট লাইনটা দেখতে কেমন, ব্যাপারটা যেটা মাথায় রাখবেন, আমরা যে ভেক্টর রাশি নিয়ে কথা বলছি তার অবশ্যই একটা আদি বিন্দু আছে। মনে করেন আমরা বর্তমানে যে ভেক্টর নিয়ে কথা বলতে চাই, সেই যে পি ভেক্টরটা আছে, সেই পি ভেক্টরের জন্য এ হচ্ছে আদি বিন্দু ধরে নিলাম। ঠিক আছে, এবং পি যদি আদি বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট হয়, ধরে নেই যে সেই ভেক্টরটা আলটিমেটলি বি একটা পয়েন্ট আছে, সেই বি পয়েন্টে গিয়ে ভেক্টরটা শেষ হচ্ছে। তার মানে যে ভেক্টর পি এর কথা বলা হচ্ছে তার শেষ বিন্দু বা ফাইনাল পয়েন্ট হচ্ছে আমাদের জন্য বি।
তাহলে আমরা যে পি ভেক্টরটার কথা বলছি সেই পি ভেক্টরটা আসলে হবে এ থেকে বি পর্যন্ত। ঠিক আছে, একটা স্ট্রেট লাইন, একটা সরল রেখা হবে। যেই সরল রেখা বা স্ট্রেট লাইনটাকে আমরা নামে রাখবো ধারক রেখা। আর ইন দিস কেস আমাদের যে ধারক রেখাটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এ বি, আমরা এই এ বি ধারক রেখাকেই ভেক্টর পি হিসেবে ঘোষণা দিয়ে দিতে পারি। তো পি ইজ ইকুয়ালস টু এ বি যদি আমরা বলি, এখানে আমরা বলতে পারি এ বি পি ভেক্টর এর ধারক রেখা, আর এ বি ইজ দি সাপোর্ট অফ ভেক্টর পি, এভাবে বলতে পারি ইংরেজিতে। সরি, এ বি ইজ দি সাপোর্ট অফ ভেক্টর পি। আচ্ছা, এনিওয়েজ, তো এভাবে আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করব, এটা আমরা আশা করি বুঝতে পারছি। এখন আমরা যেই টপিকটা নিয়ে আসলে আমাদের ক্লাসটা এখন ফোকাস আসা উচিত সেটা হচ্ছে ভেক্টর যোগের সূত্রসমূহ আসলে কারা। আমরা যে বলি বা বলেছি একটু আগে ভেক্টর রাশির ধর্মগুলোর মধ্যে যে সকল রাশি দ্য লজ অফ ভেক্টর অ্যাডিশন মেনে চলে তাদেরকেই আমরা একটা লিটমাস টেস্টের মধ্যে ফেলে বলবো এরাই হচ্ছে আমাদের জন্য ভেক্টর রাশি। ঠিক আছে, বা ইংরেজিতে এরকম করে বললে বাংলায় বলবো ভেক্টর যোগের সূত্রসমূহ। কারা এই ভেক্টর যোগের সূত্রসমূহ, কিভাবে এই ভেক্টর যোগের সূত্রসমূহ কাজ করে সেটা নিয়ে কথা বললে বা একটু আইডিয়াটা ক্লিয়ার হলে আমাদের জন্য লিটমাস টেস্ট করাটা সহজ হবে। তো যদি এক কথায় বলতে চাই ভেক্টর যোগের সূত্র আসলে কিরকম বা কি হতে পারে, তো এক কথায় বলতে গেলে আমরা বলবো এই ভেক্টর যোগের সূত্র সমূহ প্রত্যেকটাই খুবই জ্যামিতিক ভাবে কাজ করে, বা উই ক্যান সে দিজ আর ভেরি জিওমেট্রিক ইন নেচার। ঠিক আছে, ভেক্টর যোগের সূত্র সমূহ লজ অফ ভেক্টর অ্যাডিশন, দে আর ভেরি জিওমেট্রিক ইন নেচার। তো হাউ ডু দে ওয়ার্ক? মনে করেন জাস্ট একটা ইমাজিনেশনে যান, একটা পার্টিকেল ইন মোশন আছে, আমার একটা এক্সাম্পল হিসেবে দিতে যাচ্ছি। ঠিক আছে, যে কেন এই ভেক্টর যোগের সূত্রসমূহ আমাদের কাছে এরকম জিওমেট্রিক ইন নেচার সেটার একটা এক্সাম্পল। তো ধরেন উই হ্যাভ আ পার্টিকেল ইন মোশন, একটা গতিশীল কণা আছে, যেই গতিশীল কণাটা এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে। আমরা বারবার এ বিন্দুকেই ঘুরে ফিরে নিয়ে আসবো, প্লিজ ডোন্ট গেট বোর্ড উইথ ইট, বিকজ আমাদের বইগুলোতে যেহেতু এ বিন্দুকে নিয়ে অনেক বেশি কথাবার্তা বলা হয়েছে, তো আমরাও আসলে সেটাই মেনটেন করতে যাচ্ছি। আপনারা যে পাঠ্য বইগুলো পড়েন সেই পাঠ্য বইয়ের সাথে যেন একটা মিল থাকে। এনিওয়েজ, এ বিন্দু থেকে একটা বস্তুকণা মনে করেন যাত্রা শুরু করবে, সে কিছুক্ষণ সময় পর বি বিন্দুতে এসে হাজির হলো, এবং বিতে এসে সে থেমে যাচ্ছে না। মনে করেন এ থেকে বিতে যাওয়ার পর এই কণাটা আবার বি থেকে সি পর্যন্ত যাত্রাপথ অতিক্রম করলো এবং তারপর সে থেমে গেল। ধরে নেই থেমে গেল বা আমাদের পর্যবেক্ষণ শেষ হয়ে গেল। টি ইকুয়ালস টু 0 সেকেন্ডে বস্তু কণাটা ছিল এই বিন্দুতে। একটা নির্দিষ্ট সময় পর টি ইকুয়ালস টু টি সেকেন্ড পরে বস্তু কণাটা এসেছে কোথায়? সি বিন্দুতে। তাহলে আমাদের যে বস্তুটা তার জার্নি কোথা থেকে কোথায় এসেছে? তার জার্নি এ থেকে সি তে হয়েছে। আমি বলতে পারি যে আমাদের কণাটা এ থেকে সি বিন্দুতে এসেছে। আচ্ছা, তো এই যে এ থেকে সি, এটাকে মনে করেন আমরা একটা আর ভেক্টর দিয়ে, নাম ইচ্ছে মতো নাম আমার ইচ্ছে হয়েছে তাই এটাকে আমি আর ভেক্টর দিয়ে প্রকাশ করতে চাই। এ বি যেই ভেক্টরটা আছে তাকে আমরা পি ভেক্টর দিয়ে প্রকাশ করতে চাই, বিসি যেই ভেক্টরটা আছে তাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করতে চাই। অর্থাৎ এই এক্সাম্পলের মধ্যে এ বি ভেক্টরকে আমরা বলতে চাচ্ছি পি ভেক্টর, বিসি ভেক্টরকে আমরা বলতে চাচ্ছি কিউ ভেক্টর, এবং এসি যেই ভেক্টরটা সেই এসি ভেক্টরটাকে আমরা বলতে চাচ্ছি হচ্ছে আর ভেক্টর। তো যদি আপনার কাছে কেউ প্রশ্ন করে 0 থেকে টি সেকেন্ড সময় পর্যন্ত এখানে কি হয়েছে, আপনি বলবেন কিন্তু যে 0 থেকে টি সেকেন্ড সময় পর্যন্ত আমার বস্তু কণাটা এ থেকে সি তে এসেছে। কোথায় এসেছে? এ থেকে সি তে। তো পুরো ঘটনাটার ফলাফল কি? আপনার বস্তু কণা এ থেকে সি তে এসেছে। এবার যদি আপনার কাছে প্রশ্ন করা হয়, ফলো আপ প্রশ্ন, যে এ থেকে সি তে বস্তুটা কিভাবে এসেছে, হাউ ডিড ইট কাম অ্যাবাউট ফ্রম এ টু সি, তখন আপনি বলবেন যে বস্তুটা আসলে প্রথমে এ থেকে বি পর্যন্ত এসেছিল, তারপর বি বিন্দুতে এসে একটা টার্ন নিয়ে সে বিসি বরাবর রাস্তা বা দূরত্ব বা পথ অতিক্রম করেছে। তো আপনি যখন প্রথম জিজ্ঞাসা করেছেন বস্তু কণাটা কোথায় কি হয়েছে, বস্তু কণাটা এ থেকে সিতে এসেছে। ফলো আপ প্রশ্ন যখন হচ্ছে যে বস্তু কণাটা আসলে কিভাবে এ থেকে সিতে এসেছে, তখন আপনি বলছেন
বস্তু কণাটি প্রথমে এ থেকে বিতে এসেছে, তারপর বি থেকে সিতে এসেছে, যার ফলাফল হিসেবে বস্তুটা এসি অবস্থান মানে এ থেকে সিতে অবস্থান পরিবর্তন করেছে, তাই না? তো এই যে পুরো এক্সপেরিয়েন্সটা, এটা এই জন্য জিওমেট্রিক ইন নেচার বা জ্যামিতিক বলছি আমরা। তার কারণ হচ্ছে যদি এই স্পেসিফিক শেপটা আপনাদের সামনে রিভিল না হয়, আপনি যদি শুধুমাত্র শোনেন যে এসি ইজ ইকুয়ালস টু এবি প্লাস বিসি, মানে এটা যদি আপনি শুধু শোনেন কানে, তাহলে আপনার কাছে এটা মেক সেন্স করবে না, আনলেস অ্যান্ড আনটিল আপনি এই ফিগারেটিভ ডেসক্রিপশনের একটা মানে আইডিয়া আপনার কাছে থাকে। আর আরেকটা জিনিস দেখেন, আমরা এই পুরো ঘটনাটা এক্সপিরিয়েন্সটা বর্ণনা করতে গিয়ে আসলে একটা ত্রিভুজ পেয়েছি, ত্রিভুজ এবিসি পেয়েছি, তাই না? এখন ত্রিভুজ এবিসি এর মধ্যে আপনারা দেখে বুঝতে পারছেন এবি, বিসি এবং এসি আসলে তিনটা বাহু, থ্রি অ্যাডজেসেন্ট সাইডস, তিনটা যে বাহু আছে আমার এবিসি, সেই তিনটা বাহু হচ্ছে এবি, বিসি এবং এসি। এখন এই তিনটা বাহুর মধ্যে আপনি উপরে যেই কথাটা আমাকে বলছেন যে এ থেকে সিতে আসছেন কিভাবে, এবি প্লাস বিসি হয়ে, এটাকে আমরা একটা জ্যামিতিক এক্সপ্রেশন বলতে পারি বা জিওমেট্রিক এক্সপ্রেশন বলতে পারি, ঠিক আছে? জ্যামিতিক এক্সপ্রেশন বা জিওমেট্রিক এক্সপ্রেশন। কেন? কারণ একটা উপপাদ্য ছিল, আপনাদের মনে আছে কিনা জানি না, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি অর্থাৎ এবি আর বিসি যদি আমরা যোগ করি, তাহলে সেটা অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে, এটা আমরা সবাই জানি। তো এই যে এবি আর বিসি এর সমষ্টি এসি এর থেকে সবসময় বড়, এটা একটা বীজগাণিতিক সমষ্টি থেকে বা বীজগাণিতিক ধারণা থেকে আমরা কিন্তু পেয়ে থাকি, তাই না? তো এইটাকে আমরা একটা বীজগাণিতিক, এই যে অসমতাটা আছে, এটা একটা ইনইকুয়ালিটি, তাই না? বা অসমতা, ইনইকুয়ালিটি বা অসমতা, কিন্তু এটা কিন্তু একটা ইকুয়েশন। তো দেখেন ব্যাপারটা, একই ত্রিভুজের মধ্যে দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, সেটা একটা বীজগাণিতিক টার্ম আর কি, বীজগাণিতকই হয়ে গেছে, বাট বীজগাণিতিক টার্ম হবে, বুঝতেই পারছেন এটা বীজগাণিতিক। কিন্তু যখন আমরা সেটাকে ডিরেকশন সহ কত কোণে আছে দৈর্ঘ্যের পাশাপাশি, দেখেন জ্যামিতিক এক্সপ্রেশন এই জন্য বলছি, যখন আপনি এই এক্সপ্রেশনটা নিয়ে কথা বলছেন তখন কিন্তু আপনাদের দৈর্ঘ্য বা লেন্থের পাশাপাশি সৃষ্ট কোণ বা অ্যাঙ্গেল, লেন্থ অ্যান্ড অ্যাঙ্গেল দুটোই আপনার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? কিন্তু যখন আপনি বীজগাণিতিক সমষ্টি নিয়ে চিন্তা করছেন, তখন শুধুমাত্র দৈর্ঘ্য কিংবা লেন্থ আপনার কাছে ইম্পর্টেন্ট, নট দৈর্ঘ্য বা লেন্থ আপনার কাছে ইম্পর্টেন্ট, নট দি হোল কি বলে এটাকে অ্যাঙ্গেল থিং, কোণের ব্যাপারটা একেবারে আপনার জন্য ইম্পর্টেন্ট না, তাই না? দিস ইজ ওয়াই এই যে আমরা এখন যে এক্সপ্রেশনটা নিয়ে কথা বলছি, এবি প্লাস বিসি ইজ ইকুয়ালস টু এসি, এই এক্সপ্রেশনটা একটা জ্যামিতিক এক্সপ্রেশন, এবং এই এক্সপ্রেশনটাই আসলে আলটিমেটলি ভেক্টর যোগের সব থেকে বেসিক সূত্র, যেটা আমরা এখানে দেখছি, দ্য মোস্ট বেসিক ভেক্টর অ্যাডিশন ল, দ্য মোস্ট বেসিক ভেক্টর অ্যাডিশন ল। এটাকে দ্য মোস্ট বেসিক কেন বলছি আশা করি আপনারা বুঝতে পারছেন। এটাকে দ্য মোস্ট বেসিক বলার কারণ হচ্ছে, দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা এখানে এবি ইকুয়ালস টু পি বলেছি, বিসি ইকুয়ালস টু কিউ বলেছি, এরা কিন্তু যোগ করে আপনার কাছে এসি রেজাল্ট দিয়েছে। এবি আর বিসি যোগ করার পর আপনার কাছে এসি রেজাল্টটা এসেছে। তাহলে এবি এবং বিসি এদেরকে আপনি চাইলে উপাংশ বা কম্পোনেন্ট নামে রাখতে পারেন, উপাংশ বা কম্পোনেন্ট নামে রাখতে পারেন। আর এসি যেটা, সেটা আপনার জন্য হয়ে যাবে লব্ধি বা রেজাল্ট্যান্ট, ঠিক আছে? তো বেসিক্যালি আমরা কি করছি, আমরা যদি আলটিমেটলি এই ইকুয়েশনটা বা এই চিত্রটা আমরা যদি হচ্ছে গিয়ে পরবর্তী স্লাইডে নিয়ে যাই, কপি এখান থেকে পেস্ট, ওকে। সো যেটা বলছিলাম, যে এই যে আমাদের এই সিনারিও, এখানে আমরা কি পাচ্ছি, ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ গিভস আস ভেক্টর আর। দেখেন ভেক্টর যোজনের কথা যখন বলছি, তো যোগের জন্য মিনিমাম আপনার কাছে, যদি আমরা ভেক্টর যোগ করতে চাই, তাহলে মিনিমাম আপনার কাছে দুইটা ভেক্টর লাগবে, দুইটা ভেক্টর অবশ্যই লাগবে, এবং তার ফলাফল হিসেবে, রেজাল্ট হিসেবে আরো একটা ভেক্টর আসবে, তাই না? আরো একটি ভেক্টর আসবে।
তাহলে মোট কয়টা ভেক্টর নিয়ে আপনি কাজ করছেন? 3টা ভেক্টর। 3টা ভেক্টরের জন্য আপনার 3টা বাহু লাগবে বা 3টা সাপোর্ট লাগবে। 3টা ভেক্টর মানে 3টা সাপোর্ট বা ধারক রেখা। সাপোর্ট মানে এখানে কি মিন করছি আমরা? ধারক রেখা। তো যদি 3টা বাহু মানে 3টা ধারক রেখা হয়, আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই ত্রিভুজ এবিসি তে আমরা এবি একটা ধারক রেখা পাচ্ছি, বিসি আর একটা ধারক রেখা পাচ্ছি। তার ফলাফল হিসেবে আমরা এসি বাহুটাকে লব্ধি হিসেবে বলতে পারছি, তাই তো? আচ্ছা, তাহলে এরা হচ্ছে আমাদের জন্য উপাংশ বা কম্পোনেন্ট ভেক্টর। আর এসি হচ্ছে আমাদের জন্য লব্ধি বা রেজাল্ট্যান্ট ভেক্টর। একটা হচ্ছে উপাংশ বা কম্পোনেন্ট ভেক্টর, আর আরেকটা হচ্ছে, দুটো হচ্ছে উপাংশ আর একটা হচ্ছে লব্ধি বা রেজাল্ট্যান্ট ভেক্টর। এইটুকু নিয়ে আশা করি কারো সমস্যা নাই। তো যেহেতু এই পুরো শেপটা, এই পুরো স্ট্রাকচারটা আমাদের ত্রিভুজের সাথে মিলেছে, তাই ভেক্টর যুগের এই মোস্ট বেসিক সূত্রকে আমরা বলি ত্রিভুজ সূত্র অথবা ল অফ ট্রায়াঙ্গেল। আপনারা চাইলে এটাকে এলওটিও বলতে পারেন সংক্ষেপে, ল অফ ট্রায়াঙ্গেল বা লট। ঠিক আছে, আপনাদের যদি মনে রাখতে সুবিধা হয়। তো এখানে প্রথমে এই ত্রিভুজ সূত্র বা ল অফ ট্রায়াঙ্গেলের বিবৃতি বা স্টেটমেন্টে যে জিনিসটা আপনাকে প্রথম শর্তটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দুটি একই জাতীয় ভেক্টর। একই জাতীয় মানে কি? একই জাতীয় ইংরেজি মিনিং যদি আমরা বলি সেম অফ আ কাইন্ড, অর্থাৎ একটা যদি আমাদের জন্য বেগ হয় আরেকটাও বেগ বা ভেলোসিটি হতে হবে। একটা যদি বল বা ফোর্স হয় আরেকটাও বল বা ফোর্স হতে হবে। ঠিক আছে, তো সেম অফ আ কাইন্ড, দুটি একই জাতীয় বা সেম অফ আ কাইন্ড ভেক্টর যদি হয়, তাদেরকে আমরা কি করছি? তাদেরকে আমরা একটি ত্রিভুজের, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বরাবর, দুটি একই জাতীয় ভেক্টর রাশিকে ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বরাবর। সন্নিহিত বাহু মানে হচ্ছে অ্যাডজেসেন্ট সাইডস। আপনারা যারা ইংলিশ ভার্সনে আছেন এই ক্লাসটা এখন ফলো করবেন বা ভবিষ্যতে ফলো করবেন, এখন ফলো করছেন বা ভবিষ্যতে ফলো করছেন তাদের জন্য বলছি, সন্নিহিত বাহু মানে হচ্ছে অ্যাডজেসেন্ট সাইডস। ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বা অ্যাডজেসেন্ট সাইডস দুটি একই জাতীয় ভেক্টর রাশিকে মানে, দিকে ও ক্রমে প্রকাশ করছে। ঠিক আছে, মানে আপনারা জানেন ইন ম্যাগনিটিউড, দিকে মানে জানেন ইন ডিরেকশন, এবং ক্রমে মানে হচ্ছে ইন অর্ডার বা সিকোয়েন্স। আমার ইয়ের জন্য কি আচ্ছা, ইন অর্ডার লেখাটা আসলে দেখে গেছে না, ইন অর্ডার অথবা সিকোয়েন্স মানে দিকে ও ক্রমে প্রকাশ করছে। যখন এরকম হবে দুটি একই জাতীয় ভেক্টর রাশিকে ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু মানে দিকে এবং ক্রমে প্রকাশ করছে এরকম ভাবে, তখন তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে, তখন তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে লব্ধির মান ও দিক প্রকাশ করে। তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে লব্ধির মান ও দিক, দ্যাটস দ্য ফর্মুলা। ঠিক আছে, এবং এটা মানে ফর্মুলা না, ল, মাই ব্যাড, এটা ফর্মুলা না, ল। কি ল? ত্রিভুজ সূত্র, ল অফ ট্রায়াঙ্গেল। কার? ভেক্টর যোগের। এবং এটা দ্য মোস্ট বেসিক ল। দ্য মোস্ট বেসিক ল এর মধ্যে আমরা পাচ্ছি যে এবি আর বিসি দুটো সন্নিহিত বাহু, এরা যুক্ত হয়ে এসি, দেখেন এখানে কথা বলেছি, তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে, অর্থাৎ the third side in opposite sequence। কেন এই কথাটা বলা হয়েছে? ইন অপোজিট সিকোয়েন্স, এই ব্যাপারটা কেন নিয়ে আসা হয়েছে?
একটা জিনিস দেখেন আপনারা, এই যে আমার ত্রিভুজটা যে আছে, এই ত্রিভুজটার বাহুগুলোর নাম সাধারণত আমরা যখন বাহুগুলোর নামকরণ করি, নর্মালি আমাদের নাম হওয়া উচিত এবি, কাউন্টার ক্লকওয়াইজ রোটেশনে আসছি, তাহলে বিসি বাহুর মানে পরবর্তী বাহুর নাম হওয়া উচিত বিসি, এবং তৃতীয় বাহুর নামটা হওয়া উচিত আমার জন্য তাহলে সিএ। এইরকম করে আমরা সাধারণত ত্রিভুজের বাহুগুলোর নামকরণ করি, এবি, বিসি, সিএ। কিন্তু যখন আমরা এই ত্রিভুজ এবিসি থেকে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র নিয়ে কথা বলছি, তখন আমাদেরকে বলতে হচ্ছে বাহু এবি প্লাস বা সাপোর্ট বা ধারক এবি প্লাস ধারক বিসি বা সাপোর্ট বিসি ইকুয়ালস টু আমাদের এসি, লব্ধি এসি। তো যেটা হওয়া উচিত সিএ, সেটাকে আমাদেরকে এসি বলতে হচ্ছে, সিকোয়েন্সটা আমি উল্টাই দিছি, তাই না? তো দিস ইজ বাই এই তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ইন অপোজিট সিকোয়েন্স কথাটা আমাকে বিবৃতিতে বলতে হবে। আর এবি এবং বিসি একই মানে, দিকে এবং ক্রমে আছে, তার মানে হচ্ছে এবি প্রথমে আছে আর বিসি দ্বিতীয়তে আছে। এবি হচ্ছে ফার্স্ট, আপনারা চিত্র দেখলেই বুঝতে পারবেন যে এই যে আমাদের এবি রাস্তা যদি কেউ একবার ক্রস না করে, সে কিন্তু বিসি এই রোডটা দেখতে পাবে না। সো ইন দ্যাট সেন্স এভাবে যদি আপনি মনে রাখতে চান, মনে রাখতে পারেন যে এবি ভেক্টরটা ফার্স্ট ভেক্টর আর বিসি ভেক্টরটা আমাদের জন্য সেকেন্ড ভেক্টর। এর আরেকটা জিনিস খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে বি পয়েন্ট। আপনারা যদি একটু বি পয়েন্টের দিকে তাকান, এই বি পয়েন্টটা এবির মধ্যেও আছে, বিসির মধ্যেও আছে, তাই না? এবং এই বি পয়েন্টের দুটো নাম আমি আসলে দিতে চাই। একটা হচ্ছে পিওআই, পয়েন্ট অফ ইন্টারেস্ট। পিওআই মানে হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট, পয়েন্ট অফ ইন্টারেস্ট। কারণ এই পিওআই বা পয়েন্ট অফ ইন্টারেস্ট দেখে আমি বুঝবো যে ক্রম নির্ধারিত হচ্ছে নাকি হচ্ছে না। অথবা এটাকে আপনারা এসআইপি নামেও রাখতে পারেন। এসআইপির আবার একটা ডিফারেন্ট মিনিং। এসআইপি মানে হচ্ছে সিকোয়েন্স ইন্ডিকেটিং পয়েন্ট। এসআইপি মানে সিকোয়েন্স ইন্ডিকেটিং পয়েন্ট। কেন আমি এটাকে সিকোয়েন্স ইন্ডিকেটিং পয়েন্ট বলছি? কারণ খুব খেয়াল করলে দেখবেন এবি ভেক্টরটা বি বিন্দুতে শেষ হচ্ছে, বিসি ভেক্টরটা বি বিন্দু থেকে শুরু হচ্ছে। তার মানে এবি যেহেতু বিতে এসে শেষ হয়েছে, আমি বলতে পারি এবি প্রথমে এসে শেষ হয়ে যাওয়ার পরে সেখান থেকে বিসি ভেক্টরটা শুরু হয়েছে। বা পি প্লাস কিউ ইজ ইকুয়ালস টু আর, প্যাটার্নটা এমন ভাবে সাজানো যেন পি এসে শেষ হবে, তারপর সেখান থেকে কিউ শুরু হবে। আর লব্ধিটা দেখেন, রেজাল্টেন্ট যেটা, সেটা এ থেকে শুরু করে সি পর্যন্ত, এ থেকে শুরু করে সি পর্যন্ত। দ্যাট মিনস প্রথমটার প্রথম, পি এর প্রথম থেকে দ্বিতীয়টার শেষ বা কিউ এর শেষ পর্যন্ত আমার আসলে পুরো রেজাল্টেন্টটা বিস্তৃত আছে, তাই না? দিস ইজ আ ভেরি গুড প্যাটার্ন রিকগনিশন টেকনিক আমার কাছে অন্তত মনে হয়। আমি এভাবে মনে রাখি যে দিস ইজ হাউ আসলে ত্রিভুজ সূত্রটা কাজ করে। বুঝতে পারছেন? তো এই হচ্ছে আমাদের ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। আশা করি এটা আপনাদের কাছে অনেকখানি ক্লিয়ার হয়েছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র আসলে কিভাবে কাজ করে। তো মানে ভেক্টরের যে আমাদের প্রপার্টি গুলো আছে, ভেক্টর যোগের সূত্র সমূহ মেনে চলতে হবে, সেই লিটমাস টেস্ট, যেহেতু এটা খুবই ইম্পর্টেন্ট। তো কিভাবে আসলে সেই ভেক্টর যোগের সূত্র সমূহ মেনে চলে, এই ব্যাপারটা দেখার জন্য উই হ্যাভ টু ডু দিস। এটাকে আমাকে মাথায় রাখতে হবে যে দ্য লজ অফ ভেক্টরাইজেশন এটা খুবই জ্যামিতিক একটা প্রসেস, এবং এই জ্যামিতিক প্রসেসটার জন্য, এই জ্যামিতিক প্রসেসটা কেন জ্যামিতিক, কারণ সব থেকে বেসিক যে এক্সাম্পলটা আছে সেই এক্সাম্পলটা দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি এ থেকে বি পর্যন্ত একটা কণা যদি আসে আর বি থেকে সি পর্যন্ত যদি আরেকটা কণা যায়, তাহলে লব্ধি যেটা আছে সেই লব্ধিটা আসলে কোত্থেকে কোথায় আসবে, এ থেকে সি পর্যন্ত, which is by AC is equals to আমরা বলতে পারি AB প্লাস BC। AC is equals to হচ্ছে আমাদের জন্য AB প্লাস BC। আমরা AB ভেক্টরকে P ভেক্টর হিসেবে ধারণা করলে, BC ভেক্টরকে Q ভেক্টর হিসেবে ধারণা করলে, যেটাকে আমরা পরবর্তীতে উপাংশ বা কম্পোনেন্ট বলবো, AC আমাদের জন্য লব্ধি বা রেজাল্টেন্ট হিসেবে ধরা দিচ্ছে ইন দিস সিনারিও। এবং তারপর আমরা ত্রিভুজ সূত্রটা গঠন করতে পারি যদি দুটি একই জাতীয় ভেক্টর রাশি, বলা আছে আমাদের কাছে দুটি একই জাতীয় ভেক্টর রাশি, সেম অফ আ কাইন্ড ভেক্টর কোয়ান্টিটিজ, ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বা অ্যাডজেসেন্ট সাইডস বরাবর, ইন দিস কেস এবি আর বিসি, ত্রিভুজ এবিসি এর মধ্যে এবি এন্ড বিসি, এরা যদি আমাদের মানে, দিকে এবং ক্রমে ভেক্টর দ্বয়কে ইন ম্যাগনিটিউড, ডিরেকশন এন্ড অর্ডার অফ সিকোয়েন্স প্রকাশ করে, তাহলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ইন অপোজিট সিকোয়েন্স এসি
আমাদের কাছে এ বি বিসি এসি অপোজিট সিকোয়েন্স আমাদের কাছে লব্ধির মান এবং দিক প্রকাশ করবে পি প্লাস কিউ ইকুয়ালস টু, ঠিক আছে। এখন মজার ব্যাপার হচ্ছে এটা যদিও দ্য মোস্ট বেসিক ল, স্টিল আমাদের এই ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রের খুব বড় একটা রেড ফ্ল্যাগ আছে। মানে খুব বড় রেড ফ্ল্যাগ আমি এই জন্য বলবো বিকজ এটা অ্যাকচুয়ালি রেড ফ্ল্যাগ। দেয়ার আর সাম লিমিটেশনস অফ ভেক্টর মানে অ্যাডিশন ল, মানে স্পেসিফিক্যালি দ্য ভেক্টর অ্যাডিশন ল ফর ট্রায়াঙ্গেলস, ঠিক আছে। একটা বিশাল বড় লিমিটেশন আছে এরোটি এর বা ল অফ ট্রায়াঙ্গেলের, ল অফ ট্রায়াঙ্গেলের। আমার আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের কাছে কি মনে হয় ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র বা ল অফ ট্রায়াঙ্গেলের এই সীমাবদ্ধতাগুলো কি কি? সীমাবদ্ধতাগুলো কি কি আমাদেরকে আপনারা জানাতে পারেন। সীমাবদ্ধতাগুলো আমাদের এই ভিডিও নিচে কমেন্ট করে, অথবা আমাদেরকে টেক্সট করে, অথবা আপনারা নিজেরা নিজেদের ওয়ালে শেয়ার করে, এবং লিমিটেশন গুলো কি কি যদি লিখে আপনারা শেয়ার করে সবাইকে জানাতে পারেন। আমাদেরকে যদি আপনারা ট্যাগ করে দেন তাহলে আমরা অবশ্যই এসে সেখানে রিপ্লাই দেওয়া ট্রাই করবো যে আপনারা আসলে ঠিক বলছেন না ভুল বলছেন। এনিওয়েজ, আজকের ছোট্ট ক্লাসটা এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। সেই নেক্সট ক্লাস পর্যন্ত অপেক্ষা করুন যদি আপনারা এই ভেক্টর যোগের সীমাবদ্ধতাগুলো কি কি জানতে চান। আল্লাহ হাফেজ।